হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা ত্রিপুরা ট্যাট 2 এবং এসটিডি সিলেবাসের জিওগ্রাফি থেকে অ্যাটমসফিয়ার যে পার্টটা রয়েছে সেখানে যে অ্যাটমসফিয়ারের যে শ্রেণীবিভাগ রয়েছে, কম্পোজিশন অর্থাৎ অ্যাটমসফিয়ার কীভাবে গঠিত আর যে স্তরগুলো রয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত জানবো এই ভিডিওতে। আর তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে না থাকো তাহলে ডিসক্রিপশনে বা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, সেখানে সবগুলো ভিডিওকে সাজানো আছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আজকে ভিডিওটি একটু বড় হতে পারে, তোমরা সম্পূর্ণ দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করবে। দেখো, বায়ুমণ্ডল কি প্রথমে আমরা দেখিনি। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। অর্থাৎ আমরা যেখানে রয়েছি ভূপৃষ্ঠে, তো আমাদের এই ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যে স্তরটা রয়েছে, যে গ্যাসীয় আবরণটা রয়েছে সেটাকে বলা হয় বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 10,000 কিমি। ঠিক আছে, আমাদের যে ভূপৃষ্ঠ থেকে যে মহাশূন্য অবধি যে মানে স্তরটা রয়েছে, তো সেটার 10,000 কিলোমিটার বিস্তৃত। পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির টানে এই বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে। এই যে বায়ুমণ্ডলটা রয়েছে সেটা পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর গায়ে লেগে আছে। বায়ুমণ্ডলের 97% উপাদান সমুদ্রপৃষ্ঠ থেকে 30 কিমি উচ্চতার মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ আমাদের যে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলো রয়েছে, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এই উপাদানগুলি সমুদ্রপৃষ্ঠ থেকে 30 কিমি উচ্চতার মধ্যে সীমাবদ্ধ। বায়ুমণ্ডল প্রধানত 3 ধরনের উপাদান নিয়ে গঠিত। এগুলি কি দেখানো, বিভিন্ন প্রকার গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা ও বিভিন্ন কণিকা, এগুলি নিয়ে বায়ুমণ্ডল গঠিত। তাহলে প্রথমে দেখে নাও বিভিন্ন প্রকার যে গ্যাস রয়েছে সেগুলো কি কি রয়েছে। নাইট্রোজেন, বাতাসে নাইট্রোজেনের পরিমাণ 78.084%। এই পার্সেন্টেজটা মনে রাখবে। প্রাণীরা সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। আমরা যারা প্রাণী রয়েছে তারা সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। তারপরে রয়েছে অক্সিজেন। বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস হলো অক্সিজেন। এর পরিমাণ 20.946%। এটা মনে রাখবে। কার্বন ডাইঅক্সাইড, এর পরিমাণ হলো 0.03%। তারপর রয়েছে ওজোন গ্যাস। ভূপৃষ্ঠ থেকে সাধারণত 20 থেকে 50 কিমি উচ্চতার মধ্যে এই গ্যাস পাওয়া যায়। এই যে ওজোন গ্যাসটা রয়েছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটি গ্যাস, যেটা ভূপৃষ্ঠ থেকে 20 থেকে 50 কিলোমিটার উচ্চতার মধ্যে রয়েছে। এই গ্যাসের রং হলো নীল, অর্থাৎ এই গ্যাসটি নীল বর্ণের, উগ্র গন্ধযুক্ত। এই গ্যাস প্রাণী জগতের পক্ষে ক্ষতিকর অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে শোষণ করে পৃথিবী যে জীবকুলকে এই ক্ষতিকর রশ্মির প্রভাব থেকে রক্ষা করে। এই ওজোন স্তরটা কী করে, আমাদের যে সূর্যের যে অতি বেগুনি রশ্মিটা রয়েছে সেটাকে শোষণ করে পৃথিবীর যে জীবকুল রয়েছে তাদেরকে রক্ষা করে। তারপর রয়েছে আর্গনস ও অন্যান্য গ্যাস, যেমন নিয়ন, ক্যাপটনস যেগুলো রয়েছে, জেনন্স, এগুলো রয়েছে অন্যান্য গ্যাসগুলো। এবার দেখো, যেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন বেশিরভাগ আসে, যে বায়ুমণ্ডলের যে গঠন রয়েছে সেটা। তো বায়ুমণ্ডলের যে গঠন সেটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। যে স্তরবিন্যাসটা রয়েছে সেটাকে, একটি হলো উষ্ণতার তারতম্য অনুসারে, আরেকটি হলো রাসায়নিক ঘটন অনুসারে। তো উষ্ণতার তারতম্য অনুসারে এই বায়ুমণ্ডলের যে স্তরবিন্যাস, তো সেটাকে বিজ্ঞানীরা 6টি ভাগে ভাগ করেছেন। এটা হলো উষ্ণতার তারতম্য অনুসারে, আর রাসায়নিক ঘটনা অনুসারে 2 ভাগে ভাগ করা হয়েছিল। তো আমরা প্রথমে উষ্ণতার তারতম্য অনুসারে যে ভাগগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রথমে জানবো, বিস্তারিত আমি আলোচনা করছি, তারপরে রাসায়নিক গঠনটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা দেখো, আমি কিন্তু খুব অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট রেখেছি, তোমরা এগুলোকে নোট ডাউন করে রাখো, আশা করি খুবই হেল্পফুল হবে। আর আশা করি এই টপিকটা মানে যেটা আমি এখন এই ভিডিওতে আলোচনা করব সেটা তুমি সম্পূর্ণ দেখার পরে আর কোনো ধরনের ডাউট থাকবে না এই টপিকের উপর। ট্রপোস্ফিয়ার, এটি হলো বায়ুমণ্ডলের যে সর্বনিম্ন স্তর যেটা রয়েছে, অর্থাৎ যেখানে আমরা যে স্তরের মধ্যে রয়েছে সেটা হলো ট্রপোস্ফিয়ার। দেখো, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হলো ট্রপোস্ফিয়ার।
এটি ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক 18 কিমি ঊর্ধ্বে এবং মেরু অঞ্চলে 8 থেকে 9 কিমি অঞ্চল পর্যন্ত বিস্তৃত এই ট্রপোস্ফিয়ারের যে ঊর্ধ্বসীমা। ঠিক আছে, স্তরটির আকৃতি অনেকটা উপবৃত্তাকার। তাহলে ট্রপোস্ফিয়ারের আকৃতি কেমন? উপবৃত্তাকার। দেখো বা পরীক্ষাতে এসটিডি পরীক্ষার মধ্যে এটা এসেছিল যে নিরক্ষীয় অঞ্চলে যে ট্রপোস্ফিয়ারের যে ঊর্ধ্বসীমা কত সেটা এসেছিল। তারপর দেখো এই ট্রপোস্ফিয়ারের মধ্যে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যে সকল বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করতে পারি সেগুলো দেখে নাও। বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদানের প্রায় 75% এবং বিভিন্ন প্রকার জলীয় বাষ্প ধূলিকণা এই স্তরের যথেষ্ট পরিমাণে রয়েছে। দেখো আমাদের যে বায়ুমণ্ডলের যে বিভিন্ন ধরনের যে ধূলিকণা বলো বা জলীয় বাষ্প বা গ্যাসগুলো যে রয়েছে, তো সেগুলোর বেশিরভাগ কিন্তু এই স্তরের মধ্যেই রয়েছে। যে অক্সিজেন, নাইট্রোজেন বলো বা কার্বন ডাইঅক্সাইড বলো সেগুলো। তো সেই জন্য কিন্তু এই স্তরটার মধ্যে কী দেখা যায় যে মেঘ বা তুফান, ঝড় সেগুলো হয়, তাই সেই স্তরকে আবার ক্ষুদ্রমণ্ডলও বলা হয়ে থাকে। দেখো আমি আলোচনা দিয়েছি আমি এখানে, দেখে নাও। মেঘ, ঝড়, বৃষ্টি প্রভৃতি আবহাওয়ার যাবতীয় পরিবর্তন স্তরে লক্ষ্য করা যায় বলে এই স্তরকে পরিবর্তনশীল স্তর বলা হয়। অর্থাৎ কি স্তরটার যে বিভিন্ন মানে হঠাৎ করে বৃষ্টি আসতে পারে বা মেঘ হচ্ছে বা ঝড় তুফান আসছে, তো এই যে পরিবর্তনটা যে প্রায় হয়ে থাকে, তাই সেই স্তরটাকে বলা হয় পরিবর্তনশীল স্তর। তো দেখো ট্রপোস্ফিয়ার, এই ট্রপোস্ফিয়ার, ট্রপো শব্দের অর্থ হলো পরিবর্তন, স্ফিয়ার অর্থ হলো স্তর বা মণ্ডল, এটা মনে রাখবে। এই স্তরের আরেক নাম হলো ক্ষুদ্রমণ্ডল। তাহলে ক্ষুদ্রমণ্ডল বলা হয় কোন স্তরকে? ট্রপোস্ফিয়ারকে। এই স্তরের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়। তাহলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কী হয়? উষ্ণতা হ্রাস পায়। খুবই ইম্পর্টেন্ট কিন্তু পয়েন্টগুলো মনে রাখবে। 1 কিমি উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস বা প্রতি 1000 ফুটে 3.3 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা হ্রাস পায়। তাই একে বলা হয় ল্যাপস রেট বলে, ল্যাপস রেট বলে। ঠিক আছে, এটা কিন্তু এটা মানে পরীক্ষাতে এসেছিল কিন্তু। তাহলে কি এই স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কী হয়? উষ্ণতা হ্রাস পায়। এই উষ্ণতাটা 1 কিমি উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকে। তো সেই জন্য স্তরকে একে বলা হয় ল্যাপস রেট বলে। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পাওয়ায় এই স্তরের ঊর্ধ্বসীমায় তাপমাত্রা -57 ডিগ্রি সেলসিয়াস থেকে -60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। যেহেতু উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কী হয়? উষ্ণতা হ্রাস পায়, তাই সেখানে একদম সর্বোচ্চ স্তরে গিয়ে বা সর্বোচ্চ ঊর্ধ্বসীমায় স্তরের তাপমাত্রা হয় -57 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রি সেলসিয়াস, -60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তারপর দেখানো একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ট্রপোপজ। এটা কি? দেখো ট্রপোপজ কি এটা দেখে নাও। ট্রপোস্ফিয়ার বা স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী প্রায় 2 থেকে 3 কিমি বিস্তৃত যে অঞ্চলটি রয়েছে, তো সেখানে বায়ু চলাচল বা তাপীয় মিশ্রণ তেমন হয় না। ঠিক আছে, এই ট্রপোস্ফিয়ারের যে ঊর্ধ্বসীমা উপরে বা ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তরটা রয়েছে, দুটোর মাঝখানে যে 2 থেকে 3 কিমি যে অঞ্চলটা রয়েছে সেখানে, তো এই জন্য এই স্তরকে বলা হয় স্তব্ধ স্তর বা ট্রপোপজ বলা হয়। তো এক কথা মনে রাখবে, ট্রপোস্ফিয়ার অ্যান্ড স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে যে স্তরটা রয়েছে সেটাকে বলা হয় ট্রপোপজ। ট্রপোস্ফিয়ারকে বায়ুমণ্ডলের অন্দরমহল বলা হয়। খুবই ইম্পর্টেন্ট, কাকে বায়ুমণ্ডলের অন্দরমহল বলা হয়? ট্রপোস্ফিয়ারকে। তোমরা দেখবে আজকের এই যে ভিডিওটি বড় হবে, কিন্তু যে মেন যে ডাটাগুলো, যে ইম্পর্টেন্ট যে ডাটাগুলো আছে সেটা তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে, এই যে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস থেকে। ঠিক আছে, তো আমি যে প্রথম যে পার্টটা ছিল জিওমরফিক প্রসেস, যেটা একটু সিলেবাসে, তো আমি সেটা ভাবছি ট্রপোস্ফিয়ারের যে পার্টটা রয়েছে এটা কমপ্লিট করার পরে সেটাকে ধরবো। ঠিক আছে, তো সেটা অনেক বড় সাবজেক্টটা, সেজন্য এটাকে আমি রেখে দিয়েছি। এটাকে অনেক ভাবে নোট করতে হবে, এগুলোকে খুঁজতে অনেক বই থেকে কালেকশন করতে হবে, সেজন্য এটা রেখেছি আমি। এটা পরবর্তী সময়ে এই ট্রপোস্ফিয়ারের বা আমাদের যে অ্যাটমসফিয়ার যে পার্টটা রয়েছে এটা কমপ্লিট করার পরে সেটাকে শেষ করে দেব। তারপরে যে স্তরটি রয়েছে বায়ুমণ্ডলের সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। তো স্ট্র্যাটোস্ফিয়ার কি? স্ট্র্যাটোস্ফিয়ার হলো যে ট্রপোস্ফিয়ারের যে স্তরটা রয়েছে তার উপর থেকে প্রায় 50 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। তো স্ট্র্যাটোস্ফিয়ার হলো কি? বায়ুমণ্ডলের যে দ্বিতীয় স্তরটা রয়েছে, ট্রপোস্ফিয়ারের পরে যে স্তরটা রয়েছে আমাদের উপরে, সেটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার।
তো এই স্তরটি কি শীতল, খুবই শীতল, এখানে বায়ু নিশ্চিল থাকে, অর্থাৎ কোনো ধরনের তুফান ঝড় বৃষ্টি সেগুলো এখানে হয় না। তাই এই স্তরকে আবার কি বলা হয়, শান্তমণ্ডল বলা হয়, কারণ সেখানে কি থাকে, আবহাওয়া থাকে শান্ত, সেখানে কোনো ধরনের ঝড় বৃষ্টি তুফান হয় না। এই স্তরের মধ্যে দিয়ে কিন্তু জেট বিমানগুলো চলাচল করে, ঠিক আছে, এই যে জেট বিমানগুলো যে আছে সেগুলো। এই স্তরে উচ্চতা বৃদ্ধি বাড়ার সাথে সাথে তাপমাত্রা ক্রমশই বাড়তে থাকে, তাহলে আবার কি হয়, স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে মানে উষ্ণতা বাড়তে থাকে, এবং সর্বোচ্চ মাত্রায় গিয়ে যে উষ্ণতা হয় 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাহলে আমরা দেখতে পেয়েছি ট্রপোস্ফিয়ারের মধ্যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পেয়েছে, মানে একদম সর্বোচ্চ ঊর্ধ্বসীমায় উষ্ণতা হয়েছিল প্রায় 57 থেকে 60 কাছাকাছি -ডিগ্রি ছিল। তো কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে সেটা আবার বাড়তে থাকে, সেখানে ছিল হ্রাস পেয়েছিল, এখানে বাড়তে থাকে। তো এখানে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা হয়। এই স্তরের 20 থেকে 50 কিমি উচ্চতায় ওজোন গ্যাসের অস্তিত্ব লক্ষ্য করা যায়। তাহলে ওজোন গ্যাসের অস্তিত্ব কোন স্তরের মধ্যে আমরা দেখতে পেয়েছি, স্ট্র্যাটোস্ফিয়ার মধ্যে, সেখানে ওজোন গ্যাসের অস্তিত্ব আমরা লক্ষ্য করতে পাই। তাই এই স্তরকে বলা হয় ওজোনোস্ফিয়ার বলা হয়। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের একটা নাম কি, ওজোনোস্ফিয়ার, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে কিন্তু, ঠিক আছে। তারপর দেখে নাও স্ট্র্যাটোপোজ বা শান্তস্তর, ঠিক আছে, বা শান্তমণ্ডল বলা হয়। তো স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বে অবস্থিত স্তরটি স্ট্র্যাটোপোজ নামে পরিচিত, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের যে মধ্যবর্তী যে জায়গাটা রয়েছে, তো সেটাই হলো স্ট্র্যাটোপোজ, ঠিক আছে। তো এই স্তরে বায়ু বা তাপ চলাচল মানে রোধ হয়, এখানে কি থাকে, বায়ু বা তাপমাত্রা সম্পূর্ণ স্থির থাকে, তাই এটাকে শান্তমণ্ডলও বলা হয়। এবার আমরা যে 3 নম্বর যে স্তরটি রয়েছে মেসোস্ফিয়ার, সেটা সম্পর্কে দেখে নেব। এবার স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বে ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত স্তরটি মেসোস্ফিয়ার, ঠিক আছে। অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার থেকে শুরু হয়েছে, কিন্তু মানে মানে স্ট্র্যাটোস্ফিয়ার ঊর্ধ্বে দিকে হয়েছে, যে ভূপৃষ্ঠ দিকে হচ্ছে 80 কিমি, ঠিক আছে। যে স্তরটা রয়েছে সেটা হলো কি, মেসোস্ফিয়ার, মনে রাখবে। আর স্ট্র্যাটোস্ফিয়ার ছিল কিন্তু 50 কিমি পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে 50 কিমি, কিন্তু সেটা স্টার্ট হয়েছে হলো ট্রপোস্ফিয়ার থেকে। আর এটার যে স্তরটা স্টার্ট হয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার উপর থেকে, কিন্তু ভূপৃষ্ঠ থেকে যদি আমরা হিসাব করি তাহলে সেটা হবে 80 কিমি উচ্চতা। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা অতি দ্রুত কমতে থাকে, তাহলে আবার মেসোস্ফিয়ারে কী হয়, সেখানে আবার উষ্ণতা কমতে থাকে, প্রথমে ট্রপোস্ফিয়ারে কমতে থাকে, আবার স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে বাড়ে, আবার মেসোস্ফিয়ারে সেটা কমতে থাকে। এই স্তরের সর্বোচ্চ সীমার উষ্ণতা প্রায় -100 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন উষ্ণতা হলো কি 0 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ উষ্ণতা ছিল। মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ডগুলি অধিকাংশই এই স্তরে পুড়ে ছাই হয়ে যায়। দেখবে আমরা যখন দেখবে তারা যখন পড়ে আকাশ থেকে, তো সেটা দেখবি অর্ধেক আসার পরে কী হয়, সেটা পুড়ে ছাই হয়ে যায়, সেজন্য আমরা পৃথিবীতে আসতে দেখতে পারি না। অর্ধেক দেখি আমরা পড়ছে, কিন্তু তারপর আমরা দেখি না, কারণ সেগুলো এই স্তরের মধ্যে এসে কী হয়, পুড়ে ছাই হয়ে যায়। উষ্ণতা কম হওয়ায় এই স্তরে উল্কাপিণ্ড ভাস্মজাত কণাও ওজোন ছিদ্র দিয়ে ঊর্ধ্বগামী হয়ে খুব সামান্য জলীয় বাষ্পে মিশে এক ধরনের ম্যাগের সৃষ্টি করে। এই ম্যাগকে বলা হয় নকটিলুসেন্ট ম্যাগ। তাহলে এই যে নকটিলুসেন্ট ম্যাগটি, এটা কোন স্তরের মধ্যে রয়েছে, মেসোস্ফিয়ারের মধ্যে, ঠিক আছে। মেসোস্ফিয়ারের মধ্যে কিন্তু এই ধরনের ম্যাগ দেখা যায়। মেসোপজ কি দেখে নাও, মেসোস্ফিয়ারের উপরের স্তব্ধ স্তরটি মেসোপজ নামে পরিচিত। এই স্তরে মেসোস্ফিয়ারের বায়ু ও তাপমাত্রা বাধাপ্রাপ্ত হয়। তাহলে মেসোস্ফিয়ারের যে উপরে যে স্তব্ধ স্তরটি, অর্থাৎ যেখানে বায়ু সম্পূর্ণ স্থির থাকে, তো সেই স্তরটাকে বলা হয় মেসোপজ। বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ফ্রেন্ডের সাথে শেয়ার করবে, ঠিক আছে। তারপর দেখে নাও থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উপরে যে স্তরটি রয়েছে সেটা হলো থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 480 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে
আয়োনোস্ফিয়ার বলে। অর্থাৎ এই যে থার্মোস্ফিয়ার, এই থার্মোস্ফিয়ারের কিন্তু আরেকটি নাম হলো আয়োনোস্ফিয়ার। দেখো আয়োনোস্ফিয়ারের আরেক নাম থার্মোস্ফিয়ার, মনে রাখবেন তো থার্মোস্ফিয়ার আর আয়োনোস্ফিয়ার দুটা একটি স্তর। এই স্তরে মেরুজ্যোতি দেখা যায়। তাহলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? থার্মোস্ফিয়ার যে স্তরটি রয়েছে সেখানে। থার্মোস্ফিয়ার উপরের স্তরে তাপমাত্রার পরিমাণ প্রায় স্থির থাকে। তাহলে থার্মোস্ফিয়ার উপরে কী থাকে? তাপমাত্রা মানে সম্পূর্ণ স্থির থাকে প্রায় বেশিরভাগই। তাই সেই অঞ্চলকে বলা হয় কি? সমতাপ অঞ্চলও বলা হয়। খুবই ইম্পর্টেন্ট। তাহলে আসতে পারে সমতাপ অঞ্চল বলা হয় কোন স্তরকে? অপশন থাকবে স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তাহলে আনসার হবে থার্মোস্ফিয়ার যে স্তরটি রয়েছে সেটাকে বলা হয় সমতাপ অঞ্চল। সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি, রঞ্জন রশ্মি, মহাজাগতিক রশ্মি এই প্রভৃতি সংঘাতের ফলে বায়ুর যে পরমাণুগুলো রয়েছে সেগুলো ভেঙে যায় এবং প্রচুর পরিমাণে ধনাত্মক ও ঋণাত্মক আয়নের সৃষ্টি হয়। এই কারণে এই স্তরকে আয়োনোস্ফিয়ার বলা হয়। তাহলে কেন আয়োনোস্ফিয়ার বলা হয়? যে আমাদের যে সূর্য থেকে আগত যে রশ্মিগুলো রয়েছে সেগুলো এখানে এসে কী হয়? ভেঙে, বায়ুর যে পরমাণুগুলো সেগুলো ভেঙে প্রচুর পরিমাণে ধনাত্মক আর ঋণাত্মক আয়নের সৃষ্টি হয়। সেই জন্য এই নাম অনুসারে এটাকে নাম রেখেছে আয়োনোস্ফিয়ার। তারপর দেখে নাও এক্সোস্ফিয়ার। এটা কি? থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বে ভূপৃষ্ঠ থেকে হবে 750 কিমি পর্যন্ত যে অংশে এক্সোস্ফিয়ার নামে পরিচিত। এই স্তর সম্পর্কে বিজ্ঞানীরা এখনও সুনিশ্চিত নয়। অর্থাৎ যে এক্সোস্ফিয়ার যে স্তরটি রয়েছে এটা সম্পর্কে বিজ্ঞানীরা এখনও কিছু সম্পূর্ণভাবে বলতে পারেনি। তো এই স্তরে আয়নিত হাইড্রোজেন ও হিলিয়াম পরমাণুর আধিক্য দেখা যায়। তাহলে হাইড্রোজেন ও হিলিয়াম পরমাণুর আধিক্য কোন স্তরে দেখা যায়? এক্সোস্ফিয়ার স্তরের মধ্যে। এই স্তরে চৌম্বক ধর্মের প্রাধান্য থাকে। ঠিক আছে, চৌম্বক ধর্মের প্রাধান্য কিন্তু এই স্তরের মধ্যে রয়েছে। তারপরে যে শেষ স্তরটি রয়েছে এটি হলো ম্যাগনেটোস্ফিয়ার। এটি বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর। তাহলে বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর কোনটি? ম্যাগনেটোস্ফিয়ার। এখানকার আনুমানিক উষ্ণতা 2000 ক্যালভিন। এখানকার উষ্ণতা সবচেয়ে বেশি 20,000 ক্যালভিন। এই স্তর মহাশূন্যে এসে মিলিত হয়েছে। অর্থাৎ এখানে এসে বায়ুমণ্ডলের যে স্তরটা কমপ্লিট হয়েছে শেষ আর কি। এখানে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির প্রভাব একেবারেই নেই। এখানে যে পৃথিবীর যে মধ্যাকর্ষণ শক্তির প্রভাব রয়েছে সেটা নেই এখানে। মধ্যশক্তি প্রভাব মানে কি? আমরা যেমন মনে করি এখন যদি আমরা যেখানে ভূপৃষ্ঠ আছে সেখান থেকে যদি আমরা উপরে দিয়ে যদি কোনো একটা বলকে নিক্ষেপ করি তো সেটা আবার নিচে পড়ে আসে মধ্যশক্তির প্রভাবে, কিন্তু সেখানে এমন হবে না, সেটা উপরেই উঠে যাবে, যেহেতু সেখানে মধ্যাকর্ষণ শক্তির কোনো প্রভাব নেই। এই স্তর বায়ুমণ্ডলকে ভেদ করে একটি প্রোটন ও ইলেকট্রনিক চৌম্বকীয় ক্ষেত্র সৃষ্টি করে। ঠিক আছে, ইলেকট্রন ও প্রোটনের মধ্য দিয়ে কি চৌম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি করে এই স্তরটি। ম্যাগনেটোস্ফিয়ারকে পৃথিবীর চৌম্বক ধর্ম বলা হয়। খুবই ইম্পর্টেন্ট। কোন স্তরকে পৃথিবীর চৌম্বক ধর্ম বলা হয়? ম্যাগনেটোস্ফিয়ারকে। 1959 খ্রিস্টাব্দে আমেরিকান পদার্থবিদ জেমস ভ্যান অ্যালেন এই স্তরটি আবিষ্কার করেন বলে একে ভ্যান অ্যালেন বেলসও বলে। তাহলে এই ম্যাগনেটোস্ফিয়ার স্তরটিকে আবিষ্কার করেছিলেন জেমস ভ্যান অ্যালেন। কত খ্রিস্টাব্দে? 1959 খ্রিস্টাব্দে। এই স্তরটি 1000 কিমি, এটা 10,000 হবে, আরেকটা জিরো হয়নি, 10,000 হবে। এই স্তরটি 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, এই যে ম্যাগনেটোস্ফিয়ার স্তরটি রয়েছে এটি 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে। তোমরা ঠিক করে নেবে, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, সেই জন্য বলি তোমরা ভয়েসগুলো অন্তত শুনবে, তাহলে দেখবে যদি কোনো কারণে টাইপিংয়ে মিস্টেক থাকে আমি কিন্তু সেটা ঠিক করে দিই। ঠিক আছে, তারপর দেখে নাও আমরা উষ্ণতা তারতম্য অনুসারে আমরা বায়ুমণ্ডলের স্তরবিন্যাসটা পড়েছিলাম এখন। তো সেখানে ছিল 6টি স্তর। তারপরে আরেকটি ভাগে ভাগ করা হয়েছে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসকে, এটি হলো রাসায়নিক গঠন অনুসারে। তো রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তো একটি হলো হোমোস্ফিয়ার আর একটি হলো হেটেরোস্ফিয়ার। ঠিক আছে, হোমোস্ফিয়ার মানে সমমণ্ডল, হেটেরোস্ফিয়ার মানে হলো বিষমমণ্ডল। তো দেখে নাও প্রথমে আমরা হোমোস্ফিয়ার কি সেটা আমরা দেখে নিই। হোমোস্ফিয়ার সম্পর্কে ভূপৃষ্ঠ থেকে 90 কিমি পর্যন্ত অঞ্চলের বায়ুমণ্ডলের বিভিন্ন অনুপাত একই রকম থাকে বলে এই স্তরকে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল বলা হয়।
অর্থাৎ মনে রাখবে এই যে হোমোস্ফিয়ার মানে কোনটি, আমরা যেমন পড়েছিলাম ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই তিনটা স্তরকে নিয়ে গঠিত হচ্ছে হোমোস্ফিয়ার। ঠিক আছে, এখানে যে তাপমাত্রাগুলো বা এগুলি প্রায় একই থাকে, তাপমাত্রা বলো বা যে বায়ুমণ্ডলের যে বিভিন্ন রকম গ্যাসের অনুপাত সেগুলো। স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার এই সৌরমণ্ডলের অন্তর্গত। তো দেখেন হোমোস্ফিয়ারের যে উপাদানগুলো রয়েছে সেগুলো যেমন বিভিন্ন প্রকার গ্যাসীয় পদার্থের মিশ্রণ হতে পারে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সেগুলো জলীয় বাষ্প, জৈব ও অজৈব কণিকা, এগুলো কিন্তু এই হোমোস্ফিয়ারের মধ্যে রয়েছে। তো হোমোস্ফিয়ার বলতে তো আমরা যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার বা মেসোস্ফিয়ার সেই স্তরটাকে বুঝে থাকি। তারপর দেখে নাও হেটেরোস্ফিয়ার বা বিশ্বমণ্ডল কোনটা। এটা হলো 90 থেকে, অর্থাৎ মেসোস্ফিয়ারের পরে যে উপর থেকে মানে সেখান থেকে মেসোস্ফিয়ার ঊর্ধ্বসীমা থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত যে স্তরটি সেটাকে বলা হয় হেটেরোস্ফিয়ার বা বিশ্বমণ্ডল। তো এই অঞ্চলে বিভিন্ন গ্যাসের অনুপাত কিন্তু একই রকম থাকে না, তাই স্তরকে বলা হয় হেটেরোস্ফিয়ার বলা হয় থাকে। তো বিশ্বমণ্ডলের মধ্যে বিশ্বমণ্ডলে কিন্তু 4টি আবার প্রধান স্তর রয়েছে, তো সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথম যেটা রয়েছে সেটা হলো আণবিক নাইট্রোজেন স্তর। তো এই স্তরে নাইট্রোজেন গ্যাসের আধিক্য দেখা যায়। যে আণবিক নাইট্রোজেন স্তরটি রয়েছে সেখানে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত, হ্যাঁ 90 থেকে 100 পর্যন্ত বিস্তৃত রয়েছে স্তরটি, আর এই স্তরের মধ্যে নাইট্রোজেনের আধিক্য দেখা যায়। পারমাণবিক অক্সিজেন স্তর, এই স্তরটির উচ্চতা যে ঊর্ধ্বসীমা পর্যন্ত বিস্তৃত, এটা 200 থেকে 1100 কিমি পর্যন্ত বিস্তৃত। তো এই স্তর প্রধানত অক্সিজেন দ্বারা গঠিত, যেহেতু আণবিক অক্সিজেন স্তর এটা, তাই এটি অক্সিজেন দ্বারা, পারমাণবিক অক্সিজেন স্তর যেহেতু, তাই সেটি অক্সিজেন দ্বারাই গঠিত। হিলিয়াম স্তর 1100 থেকে 3500 কিমি পর্যন্ত স্তরের বিস্তৃতি। তো স্তরের মধ্যে হিলিয়ামের প্রাধান্য দেখা যায়। তারপর যে স্তরটি রয়েছে হাইড্রোজেন স্তর, এই স্তর 3500 থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত, প্রধানত হাইড্রোজেন পরমাণু নিয়ে এই স্তরটি গঠিত। ঠিক আছে, তো তোমরা বলবে ভিডিওটি কেমন হয়েছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আমরা পরবর্তী ভিডিওতে যে অ্যাটমসফিয়ারের যে পার্টটা রয়েছে, তারপরে যে পার্টগুলো রয়েছে সেগুলো মানে কমপ্লিট করে নেব। তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে না থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে তোমরা সেখানে সবগুলোকে দেখে নেবে। সেখানে প্রত্যেকটি সাবজেক্ট অনুসারে টপিক ওয়াইজ সাজানো আছে। আমাদের বাংলা সাহিত্যিক সম্পূর্ণ কমপ্লিট আছে, হিস্ট্রি মোটামুটি 70% কমপ্লিট, আর সিডিপি আমাদের মোটামুটি ইন্টেলিজেন্স অবধি কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা যদি দেখে না থাকো তাহলে সেগুলো দেখে নেবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক